कातव कंता कस्ते पुत्र संसारः मतीव विचित्रः कश्यातं वा पूतं आयातः तत्र चित्तया यदिदं भातः भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं। রবীন মুখোপাধ্যায়ের জীবন শুধুমাত্র লেখালেখিতেই সীমাবদ্ধ ছিল না। তার জীবনের এক অন্যতম জায়গা জুড়ে আছে তার আধ্যাত্মিকতা। ঈশ্বরের প্রতি তার অগাধ ভক্তি, বিশ্বাস ও ভালোবাসা তার জীবনের এক অন্য মাত্রা এনে দেয়। কিছু অবিশ্বাস্য অলৌকিক ঘটনার কথা আজ আমরা তার মুখ থেকে শুনব। তার আগে আমরা তার জ্যেষ্ঠ পুত্র, পুত্রবধূ ও একমাত্র নাতির কাছে আমরা তার সম্বন্ধে আরো কিছু কথা শুনব। আসুন। নমস্কার, আমি অভিজিৎ মুখোপাধ্যায়। আমাকে আমার বাবা শ্রী রবীন মুখোপাধ্যায়ের সম্বন্ধে কিছু কথা বলতে বলা হয়েছে, কিন্তু যে সময় পেয়েছি, এত অল্প সময় তো সব কথা সম্ভব নয় বলা। এই মুহূর্তে যে দুটি মূল কথা ওনার কথা ভাবলেই মনে হয়, সেই দুটো কথাই বলি। প্রথমত, হি ইজ এ প্রলিফিক রাইটার। আমি ছোটবেলা থেকে দেখেছি ওনার লেখা যুগান্তর, বসুমতী ইত্যাদি তখনকার দিনের বিভিন্ন পত্র পত্রিকায় ছাপা হতো। কাজের ফাঁকে ফাঁকে দেখতাম লেখালেখি করতেন। আমার মায়ের মুখেও শুনেছি। তারপরে রিটায়ার করার পরের থেকে উনি পুরোপুরি এই লেখার জগতে নিজেকে নিয়ে আসেন। আমার খুব দুঃখ হয় একটা কথা ভাবলে, যে ওনার যত সৃষ্টি আছে, যে ধরনের ক্রিয়েটিভিটি রয়েছে, তার মূল্যটা উনি পাননি। বিশেষ করে এখনকার সাহিত্য জগতে ওনাকে ঠিক সেই দামটা দেওয়া হয়নি। তবে আমি আশা রাখি ভবিষ্যতে নিশ্চয়ই কখনো না কখনো তার সঠিক মূল্যায়ন হবেই। আর দ্বিতীয় যে ব্যাপারটা আমাকে খুব একটু চকিত করেছে, উনি পলিটিক্সটা খুব ভালো বোঝেন। উনি প্রায় 50-60 বছর আগে একটা লেখাতে লিখেছিলেন, 50-60 বছর কেন, আরো আগে, উনি বোধহয় স্বাধীনতার আগে একটা লেখায় লিখেছিলেন রাজনীতির ব্যাপারে, যেটা পরবর্তীকালে নকশালবাড়ি আন্দোলনের সাথে প্রায় একই রকম ছিল। অন্যভাবে বলতে গেলে বলা যায় যে নকশালবাড়ি আন্দোলন তাকে উনি ফসি করতে পেরেছিলেন। যদিও সেই লেখাটা সেইভাবে আমি জানি না কোথাও পরবর্তীকালে ছাপা হয়েছিল কিনা, কিন্তু এটা ওনার রাজনীতির সম্বন্ধে যে একটা সম্যক ধারণা আছে বা উনি বোঝেন পলিটিক্স ব্যাপারটা, সেটাকে করে প্রমাণ করে। আর এছাড়াও আমি দেখেছি আজকালকার বর্তমান রাজনীতি ব্যাপারও ওনার 95 বছর বয়সেও যে ধরনের শার্প অ্যানালিসিস বা ওনার যে ধরনের চিন্তা শক্তি আছে, যেটা সাধারণ মানুষের থাকে না, ওনার এই বয়সে সেটা আছে। উনি বছর 10-12 আগেই বুঝতে পেরেছিলেন যে কমিউনিজমটা শেষ হতে চলেছে। আমি দীপশ্রী মুখার্জি। আমি রবীন মুখার্জির বড় ছেলের বউ। বাবার সম্বন্ধে কিছু বলতে বলা হয়েছে। বাবার সম্বন্ধে বলতে বসে এইটুকু বলতে পারি, উনি ভেরি ডিসিপ্লিন পার্সন আর ভেরি প্যাশনেট। তার বিজি শিডিউলের মধ্যেও উনি ওনার প্যাশনটাকে ঠিক ধরে রেখেছিলেন। তবে একটা কথা না বলে পারছি না যে ওনার এই কাজের পিছনে আমার শাশুড়ি মার অবদান অনেকটাই। তবে তার নিষ্ঠা এবং
পরিশ্রমের জন্য উনি আজও ওনার জায়গাটাকে ধরে রাখতে পেরেছেন। Hello everyone, my name is Chirojit Mukherjee and I'm the only grandson of Mr. Rabindranath Mukherjee. Talking about my grandfather, firstly I would like to say that from the time I'm seeing him, in fact, he's always been writing. And as I used to stay outside Calcutta for the most of my lifespan, whenever I used to go back to Calcutta, most of my summer vacations, I used to always see him writing something on the inside. A lot of times I used to go and ask him what are you writing, so at times he would say he's writing poetry, at times he was writing short stories. So I was extremely intrigued by the fact that how much creativity a person can hold, that he can write such various articles to such various genres. And this thing always, it was very intriguing to me, always. So I just remember one small instance. I remember I went to Calcutta again on summer vacation sometimes, holidays rather. I asked him, Dadu, koto likhlen? And he told me that he is crossed almost 5,000. And I was amazed by the fact that he had written 5,000 pieces of literature or poetry or prose or whatever that may be. And that was a remarkable feat to my understanding and knowledge, even at that point of time and even now. Finally, I would also like to add here that he's getting older by the day, and I think he must be touching 95 and still has the mental acumen to jot down his thoughts in his diary, which is umpteen in number. And I really hope that till the time he is in this world with us, he keeps on writing, keeps on following his passion, and keeps on staying happy. Thank you so much. আজ আমরা এসেছি রবীন মুখোপাধ্যায়ের এক অন্যতম শিষ্যা আত্মীয়া শ্রী শুক্লা ভট্টাচার্যের বাড়িতে। আমরা তার কাছে গল্প গানের মাধ্যমে তার জীবনের সম্বন্ধে, তার সৃষ্টিকার্যের সম্বন্ধে অনেক কিছুই শুনবো, জানবো। আসুন, কিভাবে তার জীবনের চলার পথটাকে তিনি অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন, সেটা আমরা আজকে জানব তার শিষ্যার মুখ থেকে। আসুন। 2001 সাল থেকে আমি আমার গান শুরু করি গাইতে। তার আগে পর্যন্ত আমার সুযোগ হয়নি, নানান গানের সুযোগ হয়নি। মামাও ব্যস্ত থাকতেন আর আমিও অন্যদিকে এই গানের স্কুল মেনটেন করতাম। আমার নিজের গানের স্কুল ছিল। সে সময় ফাংশনে আমি মূলত আধুনিক গান গাইতাম, বিভিন্ন শিল্পী আধুনিক গান। আমার নিজের সাবজেক্ট হচ্ছে পিওর ক্লাসিক্যাল, মানে খেয়াল, ঢুঁড়ি, ধ্রুপদ, ধামার, নজরুলগীতি, এই সমস্ত আমি শিখতাম। খেয়াল, ঢুঁড়ি, ধ্রুপদ, ধামাগুলো শিখতাম। নজরুলগীতি প্রচুর তুলেছি। ফাংশনে নজরুলগীতিও আধুনিক গান গাইতাম। সন্ধ্যা মুখার্জি, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, আরতি মুখার্জি, প্রতিমা মজুমদার, এদের গান সব আমি গাইতাম। তারপরে আমি আমার ওখানে রেকর্ডিং এর জন্য শিল্পীর দরকার, মামা ফোন করলেন। আমিও সুযোগ পাইনি তার আগে পর্যন্ত। এই মামার কাছে সুযোগটা যাওয়ায় আমি ন্যাচারালি খুব খুশি হয়েছিলাম, খুব আপ্লুত হয়েছিলাম। গান গেলাম, গিয়ে আমার গান তুলে রিহার্সাল করে আমার রেকর্ডিং হয়ে গেল। মানে একজন আর্টিস্ট তার শারীরিক কারণে অফ হয়ে গেছিল, তার জায়গায় আমি টেস্ট হয়ে গেলাম আর কি। আমি রেকর্ডিং করলাম, সেই রেকর্ডটা বেরোলো। প্রথম রেকর্ডটা খুব একটা সাকসেসফুল হয়নি, কারণ একদম জীবনের প্রথম তো একটু নার্ভাসনেস ছিল। তারপরে এই গরম, সে সময় বৈশাখ মাস, গরম থেকে গিয়ে এসি, আবার এসি থেকে গরম, আবার গরম থেকে এসি, ঠান্ডা গরম করে করে গলা একদম চোখ হয়ে গিয়েছিল। গানটা মনে আছে আপনার, কি গান গেয়েছিলেন? হ্যাঁ, গানগুলো মনে আছে। গানগুলো ভালো, সবই ঠিক ছিল, আমার গলাটা প্রবলেম করেছিল। রেকর্ডিং কি পোস্টপোন করেছিল তারপরে ওরা? না, হয়েছিল, রেকর্ডিংটা হয়ে গেছে। আচ্ছা, রেকর্ডটা হয়নি, অ্যাপ্রিসিয়েটেড হয়নি বা অ্যাপ্রিসিয়েট করার মতো হয়নি। অনেকে অবশ্য খুব ভালোবাসে গানগুলো, শুনলে বলে গানগুলো শুনলে কেমন কষ্ট হয়। যেমন আমার ছোট ভাই বলে তোর এই রেকর্ডটাই ভালো হয়েছে, কিন্তু আমার গলার খুব ডিস্টার্ব ছিল। দু এক লাইন শুনি না। ভদ্র ব্যাকুল হয়ে
গানে ফোনে। বলি ঠিক আছে, তো আমরা জানতে পারবো। একটা ছিল আরো অন্য গান ছিল। পরবর্তী ক্ষেত্রে আপনার কি কি ক্যাসেট করেছিলেন? ওই বছরই আবার অক্টোবর মাসে মেঘ মল্লারে বলে আরেকটা ক্যাসেট বেরোলো। এই প্রথম ক্যাসেটের নাম ছিল এত রূপ এত রং। আচ্ছা আচ্ছা এরপরে অক্টোবর মাসে বেরোলো মেঘ মল্লারে ওই বছরই। আচ্ছা। সেটা খুব ভালো হয়েছে, মানে কোম্পানি নিজে স্বীকার করেছে যে মেঘ মল্লারে খুব ভালো হয়েছে, ওদের প্রচুর ডিম্যান্ড ছিল, মেনলি নর্থ বেঙ্গল আর এদিকে আপনার কুচবিহার থেকে প্রচুর ডিম্যান্ড আসতো। আমাদের মদারটা দিতে চায়নি কিছুতেই, বললো আমাদের যখন ডিম্যান্ড আসে আমরা কি করবো, তা থেকে বোঝা গেছে। আর অনেকের মুখে আমি শুনেছি, মানে ক্যাসেটের সম্পর্কে তারা আমার দেখলে চিনতে পেরেছে, বলছে আপনার ক্যাসেট আমাদের বাড়িতে আছে, এরকম ঘটনা ঘটেছে। মেঘ মল্লারটা খুব ভালো হয়েছিল, প্রত্যেকটা গান খুব ভালো, তখন আমার গলাও ওকে ছিল, কোনো প্রবলেম হয়নি। মানে মেঘবাংলার ক্যাসেটটা হিট করেছিল। হ্যাঁ, এর পরবর্তী প্রায় সব ক্যাসেটই ভালো হয়েছে, ভালো ছিল। প্রথম ক্যাসেটটা একটু। তারপরে পরে আরো কি কি বেরিয়েছিল ক্যাসেট? আরও এরপরে বেরিয়েছে রবীন্দ্রসঙ্গীত একটা করি, রবীন্দ্রসঙ্গীতের, আচ্ছা ওটা হলো 2002 সালে। আচ্ছা সেখানে আমার 10খানা গান রেকর্ড হয়েছিল, তার মধ্যে 8টা গান আলাদা করে রেকর্ড ক্যাসেট সিডি করে বাংলাদেশে পাঠানো হয়। ওখানটা একটা কোম্পানি ওটাকে প্রচার করে, ও কোম্পানি ওটাকে মেনলি নিয়েছিল আর কি, কিনেছিল। কত সালে হবে ওটা? হ্যাঁ, 2002। 2002। আর 2খানা গান আমাদের এখানে একটা সিডিতে ভরে, আরো কয়েকজন, আমাদের তো 8জন না 9জন ছিলাম, প্রত্যেকে 2টো করে গান করে একটা সিডি তৈরি হয়ে সেটা আমাদের এখানে বাজারে ছাড়া হয়েছিল। খুব ভালো হয়েছিল, গান দুটো ইউটিউবে আছে। আর এরপরে পরপর আমার হয় ভক্তিরথে, সমস্ত ভক্তিগীতি সবই রবীন্দ্র মুখোপাধ্যায়ের লেখা, মানে মামার লেখা, সুর করা। অনেক আমার সুর আছে, তার মধ্যে অনেক এটা মামার সুর আছে। সেটা ভক্তিরথে, সেখানে 10খানা গান রেকর্ড হয়, সে রেকর্ডটা খুবই ভালো হয়েছে। তারপরে হয়েছে পুরনো কথা নতুন সুর, তাতেও আপনার 10খানা গান আছে, তাতেও মামার সুর আছে, আমার সুর আছে, মানে উনি রবীন্দ্র মুখোপাধ্যায়, গীতিকার সুরকার রবীন্দ্র মুখোপাধ্যায়, শ্রদ্ধেয় গীতিকার সুরকার। বাহ, অদ্ভুত সুন্দর। আর একটা গান আমার নিজের খুবই প্রিয়, খুব সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে, মানে যে ট্রেনে মামার সঙ্গে কথা দেখা হয়েছে, সেখানে সে গানটা শুনছে, মামা ও বাড়ি দেখতে গেছেন, যে কি দেখুনি, বলছেন কি দেখছেন গানটা, তখন বলছে না আমারই গান। তখন তো বলছে যে ভদ্রমহিলা বলছেন যে এই গানের যে সুরটা হয়েছে, ম্যাডাম যে এই যে সুরটা করে, আমার নামটা লেখা রয়েছে তো কম্পোজার হিসেবে, যিনি সুরটা করেছেন, এই সুরটা না হলে গানটা মার্ডার হয়ে যায়, একেবারে মানে কি বলবো অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। এটা সেই গানটা সব জায়গায় গেয়েছি, সবাই এই করেছে। শোনাচ্ছি স্বপ্নে
ঠিক আছে, খুব ভালো। যেও না, যেও না। মামারই কথা আমার শুনবে। নবমী রজনী তুমি যেও না গঞ্জনে, আমার চলে যাবে তুমি ঘর করে যেও না, যেও না, যেও না। নবমী রজনী তুমি যেও না গঞ্জনে, আমার চলে যাবে তুমি ঘর করে যেও না। পঞ্চমী শেষে ষষ্ঠীতে এসে 3 দিন ছিল সে যে বড় ভালোবেসে। পঞ্চমী শেষে ষষ্ঠীতে এসে 3 দিন ছিল সে যে বড় ভালোবেসে। মাতাল জামানা করে যায় যায়, নেশা ভাঙ কিছু তার পাই নাই বলে, উমা যাবে চলে তুমি ঘর ঘরে যেও না। নবমী রজনী আমার চলে যাবে তুমি ঘর ঘরে যেও না। আমরা বাঙালিরা অভাবে সময় প্রাণের পূজার সবে মাকে তবু চাই। আমরা বাঙালিরা অভাবে সময় প্রাণের পূজার সবে মাকে তবু চাই। বিদায় জানাতে আর বিজয়ার শেষে আখির জলে ভাসি তাই বিয়োগ আবেশে, বিয়োগ আবেশে, বিয়োগ আবেশে যেও না। বলছি যে আমার গান প্রথম এই ছবিতে গিয়েছিল গৌরী কেদার ভট্টাচার্য। নিও না গো অপরাধ যদি না মেটাতে পারি ভালোবাসা দর্শা। আচ্ছা, আর উৎপলাসের প্রথম ভিডিওতে গিয়েছিল নয়নে নয়নে দেখুন আরো আর সরয়ে বয়ে বলিয়া। বাহ, পরবর্তীকালে তেমন করে সবাই কেউ গাইনি। 2-1টা সিনেমা আমি তো ধরেছি, তখন কাগজে গান লিখে দিতাম, খাতা ছিল রেকর্ড রাখতে পারিনি। 2-1টা সিনেমায় পূর্ব দিনের সিনেমা আছে এবং সেটা উত্তমের রিকোয়েস্টে, রিকোয়েস্ট করে ভুল হলে অর্ডারে, ওর ডিমান্ড দেখ লিখে দিতে হবে, করে দিতে হবে, এই কর, সেরকম পরিশ্রম করে এই অর্ডারটি, বুঝতে পেরেছ? যাই হোক, কিন্তু ঠিক আমিও পারিনি সময় দেওয়ার জন্যে, এসব করার জন্যে, আলোতে পৌঁছতে পারিনি। অনেকে গান করতে এসেছে, অনেকে ছিল অসুবিধা। আমার সঙ্গে ছোটবেলা যখন গান করতেও আমি, তখনকার দিনে সিনেমার দিকপাল লোক ছিল, অ্যাকর্ডিয়ন বাজাতো অমর লাহা, সর্বজন, মানে বিরাট নামি লোক। সে আমার সঙ্গে, আমি যখন নাটক করতাম তখন বাজাতো আমার সঙ্গে। রবীন পাল, সৌরভীর মালিক, যে সে জুড়িও, সে আমার সঙ্গে বেহালা বাজাতো, বাঁশি বাজাতো। যাকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বাঁশি দিয়ে, সোনার বাঁশি দিয়েছিল, মুরারি রায়চৌধুরী, সে আমার সঙ্গে বাঁশি বাজাতো আমার গান। রাধাকুন্দ নন্দী তখন তবলা দিত আমার সঙ্গে বাজাতো। এই সময় আমি গান করেছি চুচুড়া, চন্দ্রনগর, বালি, বেলুর, শ্রীরামপুর, আর এদিকে কলকাতায় তালতলা। এই আমার ফাংশনের জায়গা ছিল। আমাকে দেখি বলি বড় ছবিটাকে আগে যে, তারপর আগে গাইব।
এত ভালোবাসা। যাই হোক, এদের দিনগুলো সব মনে পড়ে, এদের কাছে আমার কৃতজ্ঞতা রয়েছে। এরা যদি আমার সঙ্গে না বাজে তো হয়তো চিনতে পারতো, আমার গান প্রশংসা করতে পেত না, আমার তাদের মনে হচ্ছে আমার। সেই রকম গান অনেকেই গিয়েছে, কিন্তু সেরকম আলোকপাত কেউ করতে পারেনি, বা আমারও কপালে একসঙ্গে হয়নি তো। কিন্তু 2001 সাল থেকে যখন শুভ্রা গান গাইতে আরম্ভ করলো, তখন একটু করে আলোকপাত করতে আরম্ভ করলো। তখন প্রথম এরও HMVর যে মিউজিক অ্যারেঞ্জার ছিলেন রামকৃষ্ণ পাল, উনি কিছু গান মিউজিক অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। তারপরে এলেন শঙ্কর গোস্বামী, খুব অনেকগুলো গান করেছে, সেগুলো প্রচুর গান করেছে। আচ্ছা, তারপরে এলো বাপ্পা সেনগুপ্ত, বাপ্পা সেনগুপ্ত যে আমাদের নচিকেতা বেশি গান করে, এখন বাপ্পাই করে, যখন যা কিছু করে বাপ্পাই করে এখন। যাই হোক, এদের কাছে আমার একটা কৃতজ্ঞতা, কারণ এরা আমাকে লাইটে নিয়ে এসছে। এদের কাজগুলোতে অনেক বেশি আমি পরিচিতি পেয়েছি। যেমন বহুলোকে, যেমন উমেশ মুখোপাধ্যায় খুব ভালো গাইতে পারে, মানে ও গান গাইলে মনে হতে মধ্যে গাইছে, এত সুন্দর গান। সুচরিতা চক্রবর্তী আলপনা গাইছে মনে হতো। কিন্তু শুভ্রার গানগুলো গাওয়াতে যেটা আমার হাইলাইট হয়েছে বেশি, মানে আরো প্রাপ্তি পেয়ে হয়েছে, এটা আবার যার জন্য আমার খুব ভালো লাগে। ওর গলায় যেন মনে হয় আমার গানগুলো কত ম্যাচ করেছে, এটা আমার মনে হয়, জানি না আমি ঠিক সেই জন্য আমি যাদের কাছে যারা আমাকে সাহায্য করেছি তাদের কাছে আমি খুব কৃতজ্ঞ। নাহলে আমি এতটা চাকরি বাকরি করে সংসার করে এত কাজকর্ম করে বেড়ে উঠতাম না। এরা আমাকে সবাই সাহায্য করছে, এদের কাছে কৃতজ্ঞ। আর শেষের দিকে আমার এখন বর্তমানে দুজন লোকের কাছে আমার কৃতজ্ঞতা স্বীকার করতে যাবে ইয়ে নেই। একজন হচ্ছে অপূর্ব ভট্টাচার্য, একজন হচ্ছে দেবাশিস বিশ্বাস। এরা কিন্তু ক্যামেরায় আমাকে অনেকখানি করে নিয়ে চলে গেছে, অনেক চেনা পরিচিতি। এরা আমার পরিচয়টা, সঙ্গীত জগতের পরিচয়টা অনেক লাইট করেছে এই দুজন, অপূর্ব ভট্টাচার্য আর দেবাশিস বিশ্বাস। এদেরকেও তো আমি কৃতজ্ঞ। আচ্ছা, এবারে আমাদের শেষ প্রশ্ন, যে রিসেন্ট কিছু গান আপনার কি মনে আছে যে যেগুলো আপনারা করেছেন, বেশ নাম হয়েছে বা সেগুলো একটু প্রশংসিত হয়েছে? হ্যাঁ, রেকর্ড। হ্যাঁ, ওই সিডিটার নাম স্বপ্নের রং। আচ্ছা, তাতে প্রথমে এই গানটা ছিল, স্বপ্নের রং যদি নীল হয়। এছাড়া এতে আরও বেশ কিছু প্রথম ভালো ভালো গান আছে যেগুলো আমার ইউটিউবে বেরিয়েছে, তোকে সেগুলোকে নিয়েছে ভালোভাবে। যেমন পাখিটা বড়ই জ্বালায়, ওটা মামারি সুর, কথা তো সবই না মামারি সুর। তারপরে ছাড়ার পর বেশ ভালো কমেন্ট এসেছে গানগুলো সম্পর্কে। এছাড়া মেঘমালয় থেকে ওই রাত জাগা ওই পাখিগুলো, সেইগুলো খুব লোকে খুব নিয়েছে, খুব প্রশংসা পেয়েছে গানগুলো। লাস্ট ওই স্বপ্নের রংটাই করেছি, তারপরে আমি আর করিনি, রেকর্ড করিনি, আমার নিজের বলার কারণে আমি রেকর্ড করিনি। বারবার বলছি কিন্তু করছে আর রেকর্ড করার মতন এখন কি কিছু শুট টুর করা হয়েছে, যেরকম কিছু লাস্ট কিছু মনে আছে? মানে ওনার লেখা কিছু সুর, মানে ওই স্বপ্নের রঙেরও পরে? হ্যাঁ, না, তারপরে আমি খুব একটা শুট করিনি। আচ্ছা, তাহলে ওইগুলো তো এখন বাজারে তো মোটামুটি উচ্চ প্রশংসিতভাবে চলছে। তো আর কি কোনো ইচ্ছা আছে কিছু ভবিষ্যতে ওনার কাজ নিয়ে কিছু করার, বা ওনার গান নিয়ে? এখন ওই মানে নতুন করে ভিডিও রেকর্ডিং করে জাস্ট পুরোনো যে গানগুলো হয়েছে অলরেডি হয়ে গেছে, রেকর্ড করতে আমি আর চাইছি না। একটা গান, হ্যাঁ, রিসেন্টলি একটা গান রেকর্ড করেছি, ওই হারালো পুতুল খেলা। আচ্ছা, ওই গানটা একটু শুনি। ভালোবাসা দোলা দোলা
হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে কাগজে হারিয়ে গেল অতল গেল সোশ্যাল মিডিয়ায় এসে চাইল্ডহুড গেল ভেসে চাইল্ডহুড গেছে ভেসে চাইল্ডহুড গেছে ভেসে। খুব ভালো লাগলো। তাহলে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি এবং খুব আশা করছি যে দাদুর লেখা, ওনার তো লেখার স্রোত বয়েই যাবে, আরও আগামী দিনে আরও সুরকার আসবে, শিল্পী আসবে যারা ওনার গানকে এগিয়ে নিয়ে যাবে। এই বলে আমার এই অনুষ্ঠান আজকের মতো শেষ করছি। নমস্কার। ঈশ্বর বিশ্বাস, ঈশ্বরের প্রতি অগাধ ভক্তি মানুষকে কোন জায়গায় নিয়ে যেতে পারে, আজ আমরা শুনব শ্রী রবীন মুখোপাধ্যায়ের কাছে সেই সব ঘটনা, যেসব ঘটনা তার জীবনকে বদলে দিয়েছিল নতুনভাবে। সেই সব অলৌকিক ঘটনা, যেসব ঘটনা তার জীবনকে সত্যি ভীষণভাবে নাড়া দিয়েছিল। আসুন আজ আমরা তার মুখে শুনব সেই সব ঘটনাগুলি। আচ্ছা, নমস্কার। আজকে আমরা আবার বিখ্যাত সুরকার, গীতিকার শ্রী রবীন মুখোপাধ্যায়ের সামনে এসেছি। তার জীবনে আরও কিছু মূল্যবান ঘটনার কথা জানতে। তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে, বিষয় যেটা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আধ্যাত্মিক কিছু বিষয়। সেগুলো আমরা ওনার কাছে জানতে চাই যে এই আধ্যাত্মিকতার প্রতিষ্ঠা হলো কিভাবে তার মনের মধ্যে, এটা উনি একটু আপনাদেরকে বলবেন, আমরা জানতে চাইছি। আমার ছোটবেলাটা ঠাকুর ঠাকুর করে কাটতো, যেটা শুনেছি আমি। তারপরে একটু অল্প অল্প আমার মনে আছে, আমি পুকুর থেকে মাটি নিয়ে আসতাম, নিয়ে এসে শিল্প করে খড়ি মাটি দিয়ে রং করতাম। ঠাকুমার শিশি থেকে বাতাসা নতুন দাদা তৈরি করে পোশাক করতাম, আর গাছের ফুল দিয়ে পুজো করতাম, করে আবার সেই পুকুরে বাঁচি। এই আমার ছোটবেলায় খেলা ছিল, আমার ঠাকুমা বলতো, সেটা শুনেছি, আমার হালকা অল্প মনে আছে। কিন্তু এই জিনিসটা আমার নষ্ট হলো আমার যখন 9 বছর বয়স, তখন আমার মা মারা গেল। মা মারা যাওয়ার পরে আমার মনে হলো ঈশ্বর খুব নিষ্ঠুর। সেই জন্য আমি একদম রাগের চোখে ঈশ্বরের সাথে সমস্ত সম্পর্ক টিকিয়ে দিয়েছিলাম। আমি ঠাকুর প্রণাম করতাম না, ঠাকুরের ঘরে যেতাম না, কিছু করতাম না। এবং দুর্গা পুজো যখন আমার বাড়িতে হতো, আমি বাইরে বেরিয়ে চলে যেতাম। আচ্ছা। তারপরে আমার যখন পরীক্ষা হলো, আমার পরীক্ষা হওয়ার পরে আমি সে ঘরের মধ্যে বসে নভেল পড়তাম, শরৎচন্দ্রের বই, বঙ্কিমচন্দ্রের বই, রবীন্দ্রনাথ ঠাকুরের পড়তাম। আমি আমার জাদু ঘরে পুজো করছি। আচ্ছা। বইতে পড়ে সে বইতে রবি ভাষা পাঠিয়ে দিয়েছে, সেই বইতে আজ আমার কাছে নেই। আচ্ছা। এই আমার ছোটবেলাটা ছিল। কিন্তু মা মরে যাওয়ার পরে ঠাকুরের সঙ্গে আমার এক সমস্ত সম্পর্ক চুপিয়ে দিয়েছে। আচ্ছা। এবার পরে 9 বছর বয়স থেকে 44 বছর বয়স পর্যন্ত আমি খেলা, গান, অভিনয় এইসব নিয়ে থাকতাম, এই নিয়ে কাটিয়েছি। ঈশ্বরের দিকে ধারে কাছে যাইনি। ঈশ্বরের প্রতি কোনো ভক্তি ছিল না, কোনো শ্রদ্ধা ছিল না, কোনো বিশ্বাস ছিল না 44 বছর বয়স পর্যন্ত। তারপরে একটা ঘটনা আমার জীবনে হবে এরকম, সেটা হচ্ছে আমি 44 বছর বয়সে তখন একটা ভালো পোস্টে চাকরি করতাম, দায়িত্ব বা কাজ ছিল। অফিস থেকে আমাকে গাড়ি দিয়েছে, টেলিফোন দিয়েছে, সে অবস্থা। তো আমি অফিসে কাজ করতাম। সেই সময় আমি অফিসে বেরোবার আগে আমার ড্রাইভার এসে গাড়ি করতো, দিয়ে গাড়িতে রাখতো। আমি তখন ব্রেকফাস্ট করে সোফায় একটু শুয়ে থাকতাম 10-15 মিনিট। এমন ঘুমিয়েও যেতাম, কোনোদিন জেগেও থাকতাম, দিয়ে ঠিক টাইমে উঠে আমি আবার চলে যেতাম। ওই রকম 44 বছর বয়সে একদিন
আমি শুয়ে আছি, জেগে আছি কি ঘুমিয়ে আছি কি স্বপ্নে দেখি জানি না, আমি দেখলাম একটা ট্রিমেন্ডাস লাইট, সেই লাইট মানে আলো জানেতে যেন কেউ এলো আমার সামনে। ও তো সেই জাল থেকে একজন নামলো, সেই নামলো, তার চেহারা আমি জীবনে কোনোদিন দেখিনি, তাকে আমি চিনি না জানি না। সে এসে আমাকে বলে, দেখ তুই আমার সঙ্গে সারা জীবন এই লড়াই করে করে তুই কি পেয়েছিস, তুই খালি কষ্ট পাচ্ছিস, তুই আমাকে বিশ্বাস কর, আমার সঙ্গে জমে যাক, আমাকে মান, তবে তুই শান্তি পাবি না, শান্তি পাবি না। বলে করে আমি তোকে একটা মন্ত্র দিচ্ছি, এটা মন্ত্রটা মানে রাখ, কাল সকাল থেকে ওটা স্নান করে এই মন্ত্রটা তুই করবি, বাকি জীবনটা দেখবি শান্তি পাবি, আমি তোর সঙ্গে থাকবো। আর সেই সময় যখন উনি কথা বলছেন, একটা অপূর্ব গন্ধ, অপূর্ব, যে গন্ধ পৃথিবীতে কোনোদিন পাই না, সে গন্ধ এখন উনি যখন আসেন আমার কাছে আমি পাই। আর উনি যে বলে গেলেন আমাকে, বলে যাওয়ার পরে আবার উনি চলে গেলেন, উঠেই আমি সামনে দিন আমার স্ত্রী দাঁড়িয়ে আছি। আমার স্ত্রীকে বলুন, তুমি সামনে আলো দেখবে, তুমি কিসের আলো, দেখো একটা গন্ধ পাচ্ছ না, আমি তো এখনো পাচ্ছি, ঠিক পাচ্ছ না, তুমি কিসের গন্ধ, তোমার মাথা মাথা খারাপ হয়েছে, যে অফিস 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 যাবো বলে আমাকে উঠিয়ে অফিস অফিস আমি অফিস চলে গেলাম। আচ্ছা। তারপরে 2-3 দিন আমি না কাজ করতে পারছি, না খেতে পারছি, না ঘুমোতে পারছি, খুব অশান্তি ভোগ করছি, খালি সেই অশান্তি। চিন্তা হচ্ছে মাথায়, হ্যাঁ, সেই চিন্তাটাই আসছে সেই মাথায়। চিন্তাটা ওই চেহারাটা আসছে। চেহারাটা। তারপরে আমি দেখলাম যে না, ওই যে মন্ত্রটা বলে গেছে এটা করা দরকার, কিন্তু আমি শান্তি পাবো না মনে হচ্ছে। আর তারপর থেকে আমি 2-3 দিন পর থেকে স্নান করে আগে সেই মন্ত্রটা করে সেই ঠাকুরের পুজো করে, তার ছবি কিছু আমার কাছে নেই, ওই যেটা দেখেছেন সে কল্পনায় সে চিন্তা করে সেই ঠাকুরের মূর্তিটি পুজো করতে লাগলাম। আচ্ছা। এরপরে একদিন অফিস থেকে ফিরেছি বিকেলবেলা, তো আমাকে আমার ছোটো ছেলে বলছে, বাবা মধু জেঠু এসছে, আমি কেন ছেলে চাকরি বাকরি করে দিতে পারবো না। তো ঘরের ভেতর থেকে সেই মধুদা বলছে, ও ঘরে আমি তোর কাছে আমার ছেলের চাকরি, যখন আমার বাবা আমার ছেলের চাকরি করে দিয়েছে, তুই আয়, বাবা তোর জন্য কিছু পাঠিয়েছে, তোকে দিয়ে যাবো। আচ্ছা। আমি বললাম, কার বাবা? বলছে, আয় না, এই জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আমার কাছে আয়। আমি সে বলতে আমি গিয়ে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে এসে বসলাম। ওনার কাছে বসার পরেই মধুদা একসময় আমার আন্ডারে চাকরি করতেন, আমি যখন ফরেস্ট ডিপার্টমেন্টে অফিসার ছিলাম সেটা আমার আন্ডারে কাজ করতেন, কিন্তু আমার যে সিনিয়র ছিল আমি দাদা বলতাম, উনি আমার নাম ধরে রাখতেন। যাই হোক, খুব ভালো লোক। তো উনি বললেন, দেখ আমি বাবার শিষ্য, বাবা আমাকে খুব করুণা করেছেন, বাবা আমাকে আজ যখন ভোজন করছি বললে যে তুই যে চিনিস অমুককে করে তোর চেহারাটা ভাই দেখালে, ওকে এই কিছু দিয়ে আবার। বাবা বলেছে 4টি আংটি তোদের 4 জনের জন্য দিতে, আর বাবার এই বইটা, বইটা যে গিয়েছে আমি দেখছি, যে ছবিটা, যে মুখটা সে আমাকে মন্ত্রটা দিয়ে গেল, সেই মুখটা আমি কি তুই চিনি না, বাবা যে বলে ফেলে দিতে। আমি বলছি, না আমি কোনদিন দেখেই জানি না। তোমার বলছে, এই যে সত্য সাই বাবা, বইটা পর পরে সব জানতে পারবি, আর বইয়ের মধ্যে কী আছে, কী করতে হবে না করতে হবে, আর 4টি আনতে তোমার 4 জন পর বলে দিয়ে ওর চলে যাবো। এই হলো প্রথম স্টেজ আমার জীবনে সাই বাবাকে পাওয়া। আমি পাগল হয়ে গেলাম ওই সত্য সাই বাবাকে খুঁজে পাওয়ার জন্য। আচ্ছা। 2 বছর 3 বছর কেটে গেছে, কিন্তু পাইনি, খুঁজে বেড়াচ্ছি। তা আমি একদিন ম্যাড্রাস যাচ্ছি, তখন ম্যাড্রাস মেল ছিল, ম্যাড্রাস মেলে যাচ্ছি, তো বেশি বেশি হয়নি, ফার্স্ট ক্লাস ছিল। তো ফার্স্ট ক্লাসেতে আমার লোয়ার বার্থটা পড়েছে, আপার বার্থটা ফরেনারের ছিল। যাই হোক, আমার রাত্রে ওর ওপরে শুয়ে আছে, আর ওটা জায়গায় দিয়ে বই পড়ছে, আর আমি নিচেতে বসে আছি। হঠাৎ ওপর দিকে তাকিয়ে দেখি ওই যে বইটা পড়ছে, বইটার ছবিটার মধ্যে সেই সাই বাবার ছবি আছে। ও, আমি তখন উঠে তাড়াতাড়ি একটু বললাম যে, তোমার যে বইটা পড়ছো, এই ফটোগ্রাফটা কার? তখন সে আমায় বলছে, আর ইউ ইন্ডিয়ান? আমি ভেরি মাচ। তো বলছি, যেহেতু তোমাদের এ গ্রেট সেন্ট অফ ইন্ডিয়া, আই এম গোয়িং টু ভিজিট হিম। আচ্ছা। আমি, তুমি কোথায় যাচ্ছো? আমি জার্মানি থেকে আসছি। ও, আমি যাচ্ছি সেন্ট দেখা করার জন্য। তুমি যাওনি কোনো যাওয়ার হচ্ছে না? আমি জানি না কোথায় থাকি। তখন সে বাহাতে করে 2-3টে বই নিয়ে আমাকে দিল, যে লেগে তুমি পড়ো, পড়লে তার সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। ও, তা সেই হোল নাইট আমি 3খানা বই ওর পড়লাম, পড়ে সমস্ত জানতে পারলাম, কোথায় ওর মেন আশ্রম,
পৃথিবীর কোথায় কোথায় কত আশ্রম আছে, উনি কে কীভাবে সাধক হলেন, এসব জিনিস ওখানে আমি ওই 3টে বই পড়ে অনেক কিছু জানলাম। আর তারপরে আমি সেখানে যাবার জন্যে আপ্রাণ চেষ্টা করতে লাগলাম। 1টা বছর কেটে গেল, নানান কারণে বাধা পড়ছে, যাবো সব রেডি যেতে পারছি না, কোনো সঙ্গে করছে না। এই করতে করতে 1 বছর পরেতে আমি একটা কেসে এনকোয়ারিং অফিসার হিসেবে গেলাম, মানে জাজ হিসেবে বিচার করার জন্য। আর ব্যাংকের একজন অফিসার গেল, সে ব্যাংকে কেসটা রিভিউজ করবে, আর ইন্ডিয়ান থেকে একজন গেল ডিফেন্স করবে কেসটা। এইটা ম্যাড্রাসে গিয়ে আমরা সিটিংয়ে বসলাম। এই বসার করতে করতে হঠাৎ চিফ ম্যানেজারের সবাইকে বললো, স্যার কালকে থেকে 4 দিন ছুটি আছে, শনি রবি বঙ্গ এসব কি বলে ছুটি আছে, তা আপনি কি এখানে থাকবেন না কোথাও যাবেন? তা যদি কোথাও যান তাহলে ব্যবস্থা করতে হবে, আর যদি এখানে থাকেন তাহলে সে ব্যবস্থা করবো। আমি পাগল হয়ে গেলাম ওই সত্য সাই বাবাকে খুঁজে পাওয়ার জন্য। আচ্ছা, 2 বছর 3 বছর কেটে গেছে, কিন্তু পাইনি, খুঁজে বেড়াচ্ছি। তা আমি একদিন ম্যাড্রাস যাচ্ছি, ব্যাংকে তখন ম্যাড্রাস মেল ছিল, ম্যাড্রাস মেলে যাচ্ছি, তো এসে বেশি হয় ফার্স্ট ক্লাস ছিল। তো ফার্স্ট ক্লাসেতে আমার লোয়ার বার্থটা পড়েছে, আপার বার্থটা ফরেনার ছিল। যাই হোক, আমরা রাত্রে ওর উপরে শুয়ে আছে, আর আলো লেগে দিয়ে বই পড়ছি, আর আমি নিচেতে বসে আছি। হঠাৎ ওপর দিকে তাকিয়ে দেখি ওই যে বইটা পড়ছে, বইটার ছবিটার মধ্যে সেই সাই বাবার ছবি রয়েছে। ও, আমি তখন উঠে তাড়াতাড়ি একটু বললাম যে তোমার যে বইটা পড়ছো, এই ফটোগ্রাফটা কার? তখন সে আমায় বলছে, আর ইউ ইন্ডিয়ান? আমি ভেরি মাচ। তো বলছি যে তো তোমাদের এ গ্রেট সেন্ট অফ ইন্ডিয়া, আই এম গোয়িং টু ভিজিট হিম। আচ্ছা, আমি তুমি কোথায় যাচ্ছ? আমি জার্মানি থেকে আসছি, ও, আমি যাচ্ছি এই সেন্ট দেখা করার জন্য। তুমি আমি কোনো যাবার চেন, আমি জানি না কোথায় থাকি। তখন সে বাঁ-হাতে করে 2-3টে বই নিয়ে আমাকে দিল, যে লেগে তুমি পড়ো, পড়লে তার সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। ও, তা সেই হোল নাইট আমি 3খানা বই ওর পড়লাম, পড়ে সমস্ত জানতে পারলাম কোথায় ওর মেন আশ্রম, পৃথিবীর কোথায় কোথায় কত আশ্রম আছে, উনি কে কীভাবে সাধক হলেন, এসব জিনিস ওখানে আমি ওই 3টে বই পড়ে অনেক কিছু জানলাম। আর তারপরে আমি সেখানে যাবার জন্যে আপ্রাণ চেষ্টা করতে লাগলাম। 1টা বছর কেটে গেল, নানান কারণে বাধা পড়ছে, যাবো সব রেডি যেতে পারছি না, কোনো সঙ্গে করছে না। এই করতে করতে 1 বছর পরেতে আমি একটা কেসে এনকোয়ারিং অফিসার হিসেবে গেলাম, মানে জাজ হিসেবে বিচার করার জন্য। আর ব্যাংকের একজন অফিসার গেল, সে ব্যাংকে কেসটা রিভিউজ করবে, আর ইন্ডিয়ান থেকে একজন গেল ডিফেন্স করবে কেসটা। এইটা ম্যাড্রাসে গিয়ে আমরা সিটিংয়ে বসলাম। এই বসার করতে করতে হঠাৎ চিফ ম্যানেজারের সবাইকে বললো, স্যার কালকে থেকে 4 দিন ছুটি আছে, শনি রবি বঙ্গ এসব কি বলে ছুটি আছে, তা আপনি কি এখানে থাকবেন না কোথাও যাবেন? তা যদি কোথাও যান তাহলে ব্যবস্থা করতে হবে, আর যদি এখানে থাকেন তাহলে সে ব্যবস্থা করবো। এইবার মেইন আশ্রমটা কি নাম জায়গা? পুর্তাপূর্তি, অন্ধ্রপ্রদেশে। আচ্ছা, পুর্তাপূর্তি, আমি সেখানে যাব। উনি বলে, ঠিক আছে, আমি গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি, ডাইরেক্ট আপনাকে গাড়ি সেখানে নিয়ে চলে যাবে, আর আপনি যে 2-3 দিন সেখানে থাকবেন কি 4 দিন থাকবেন, সেখানে গাড়ি থাকবে, আবার আপনাকে নিয়ে আসবে, আমার কোনো চিন্তা নেই। ঠিক আছে, তুমি থাকবে, ব্যবস্থা হয়ে গেল। আমার সঙ্গে যে অফিসারটি গেছিলেন ব্যাংকের কেসটা, মানে যিনি করছিলেন, প্রেজেন্ট করেছিলেন কেসটা, তার নাম ছিল মিস্টার S.V. সরকার, রিটায়ার্ড ডেপুটি কমিশনার পুলিশ ক্যালকাটা, ক্যালকাটা পুলিশের রিটায়ার্ড ডেপুটি কমিশনার S.V. সরকার। উনি ব্যাংকের কেসটা রিপ্রেজেন্ট করছিলেন। তো উনি বললেন যে, স্যার আমিও আপনার সঙ্গে যাবো। ঠিক আছে, তো তার কিছু আগে, কদিন আগেই ওরা জামাইকে কলকাতায় গুন্ডারা খুন করেছে। ও, মানে ওরা গুন্ডাদের খুন দমন করেছিলেন, গুন্ডা দমন শাখাটি এসেছিলেন, দমন করেছিলেন বলেছে, সেই জন্য গুন্ডারা জামাইকে খুন করে শিয়ালদা স্টেশনে। তো ওনার মনটা, মানসিক অবস্থা খুব খারাপ, তিনি বলেছেন আমরা যাবো। আর আরেকজন ওকে অ্যাসেন্ট করবেন, যিনি ব্যাংকের জন্য অফিসার গেছিলেন অনিল সেন বলে, তিনি বললেন আমার স্ত্রী ভীষণ সাই বাবার ভক্ত, তো আপনাকে বলে তো আমি নিয়ে এসেছিলাম যে ম্যাড্রাসে যাবো, ওখান থেকে সিদ্ধি সাহের কাছে যাবো, এই সত্য সাহের কাছে যাবো, উত্তরপত্রিকে ছবি নিয়ে আপনাকে। তা আপনি যখন যাচ্ছেন আমার তো বেরিয়ে গেছিল। তা আমি ওনাকে ওনার স্ত্রীকে
আর ওর ছেলেকে নিয়ে আর ওই ভদ্রলোককে নিয়ে পরদিন সকালে রওনা হয়ে গেল। গাড়িতে যখন কুর্তাপুর্তির কাছাকাছি পৌঁছেছি, ওই যে গন্ধটা আমি সেই স্বপ্নের মধ্যে পেয়েছিলাম, সেই গন্ধটা আমাকে ভরিয়ে দিল, আপ্লুত করে নিচ্ছি। আমি ছটফট করছি। তো মিস্টার সরকার আমায় জিজ্ঞেস করছেন যে আপনি অস্থির হচ্ছেন কেন, কী হয়েছে স্যার? আমি সেই স্বপ্নে যে গন্ধটা আমি পেয়েছিলাম সেই গন্ধটা আমি পাচ্ছি। তখন উনি বলছেন যে হ্যাঁ, আমি একটা গন্ধ পাচ্ছি। তো যে ড্রাইভার ছিল সে কথাটা শুনেছে, সে শুনে বলছে আমরা সাই বাবার আশ্রমের কাছে এসে গেছি। সাই বাবার আশ্রমের কাছে এলে বা সাই বাবার আশ্রমে গিয়ে থাকলে এই গন্ধ যতদিন থাকবেন পাবে। এটাকে নাম হচ্ছে বিভূতি, বাবার বিভূতি। এটা বাবা যদি আপনাকে যে কৃপা করে বিভূতি আপনাকে দিয়ে দেবে, আপনার চিন্তা নেই। আমি তারপর গেলাম সেখানে 3 দিন ছিলাম আমরা। ফার্স্ট দিনেতে যখন বাবার সঙ্গে দেখা করতে যাবো তখন আমরা গিয়ে পৌঁছেছি বিকেলের দিকে। তো গিয়ে দেখলো অলরেডি প্রায় 4-5 লাখ লোক বসে আছেন মাঠে। বসে আমার মনে খুব দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে যে এত দূরে বাবাকে তো দেখতেই পাবো না, কাছে তো হাতে দেওয়া, পায়ে হাত দেওয়ার পরে কিছুই করতে পারবো না। খুব দুঃখ হচ্ছে বসে বসে। আমি আর মিস্টার সরকার বসে আছি। আর মিস্টার সেন যে গেছিল তার বউকে নিয়ে, সে তার ছেলে আর বউ কোথায় চলে গেল জানি না। আমি আর মিস্টার সরকার পাশাপাশি দুজন বসে আছি। এমন সময় মিস্টার সরকার আমাকে বললেন যে দুজন ভলেন্টিয়ার এসে দেখুন আপনাকে কিছু বলবে। তখন আমি কিছু কী ব্যাপার, আমাকে বললে যে খুব ভেরি কোয়াইটলি তুমি উঠে এসো, তো আমার পেছনে আমাদের এসো, আর একদম হই হই করবে না, চুপচাপ হয়েছে, আমি যেখানে বলবো ওই জায়গায় বলবো। আমি ওদের ফলো করে গেলাম, গিয়ে সামনে রয়েছে একটা ইনভ্যালিড চেয়ারে একটা বাচ্চা বসে আছে, আর পাশে একজন বয়স্ক ভদ্রলোক মাঝখানে আমাকে জায়গা করে একদম ফ্রন্ট রয়েছে বসিয়ে দিল। গিয়ে তারা বললে কোনো রকম হই হইতে তৈরি করবে না, এখানে চুপ করে বসে থাকো, বাবার জায়গা পাবে। এবং আমরা তোমাকে বাবার ইনস্ট্রাকশন অনুযায়ী এখানে বসিয়ে দিয়ে গেলাম, তবে এখান থেকে উঠবে না, বাবা না চলে যাবে, আমাকে বলে দিয়ে গেল, ডিরেকশন দিয়ে গেল। পৌঁছাচ্ছি, তার বোধহয় 10 মিনিটও যায়নি কি 5 মিনিটও যায়নি, দেখি বাবা ডান দিকে, মন্দিরের ডান দিকে কর্নার দিয়ে বেরোচ্ছেন। যখন বেরোচ্ছেন তখন দেখছি যে সেই সেন তার ছেলেকে একটা নর্দমার ভেতর থেকে এরকম তুলে বাবার দিকে দিচ্ছে। বাবা তখন তাকে দুটো হাত দিয়ে সরে যাও, মানে মুখেই বলতে সরে যেতে বলল, সে ছেলেকে নিয়ে সরে গেল। তারপরে বাবা এসে একজনকে একটা মালা পরিয়ে দিলেন, হাতে কিছু নেই, যে হাতটা ঘুরে তার এবার মালা তার গলা পড়ে গেল। তারপরে এগিয়ে এলেন, এগিয়ে এসে একজনকে একটা মুঠো করে যেন চিজ দিলেন, শুনলাম পরে ওটার নাম বিভূতি, ওই 1 মুঠো বিভূতি দিলেন তাকে। তারপর সেটা সরিয়ে এলেন, একজনকে একটা সোনার চেন করিয়ে দিলেন, একটা ডান হাত দিয়ে ভেতরে করে সোনার আর করিয়ে দিলেন। ম্যাজিকের মতো 3 জন হয়ে গেল। সবাইকে তো এটা ওটা দিলেন, দিয়ে উনি আমাদের যখন এলেন তখন আমি মানে ইমোশনাল হয়ে গেছি, কিন্তু কিছু করার আগে উনি এমন জোরে একটা লাথি, ফুটবলের লাথি মারার মতন আমার পা থেকে মুখ পর্যন্ত লাথিটা মেরেই চলে গেলেন। আর আমার খুব রাগ হয়ে গেল, খুব অভিমান হলো, রাগ হলো যে সবাইকে যে আমার করে লাথি। আচ্ছা, তখন মিস্টার সরকার তো পেছনে ছিলেন, উনি ততক্ষণ সব উঠে উনি ভেতরে চলে গেছেন, সবাই উঠে পড়েছে, উনিও উঠে আমার কাছে এসছেন, এসে বলেন যে বাবা আপনার কাছে অতক্ষণ ছিলেন, আপনি কিছু করলেন না, কিছু বললেন না, আমাকে বলছে মিস্টার সরকার। আমি বলছি যে আমি তো হাতে এই কাগজটা বলে দেখাতে যাচ্ছি, হাতে একটা কাগজ লিখে রেখেছিলাম, যে কাগজটা লিখেছেন যে আমার ঘর বাড়ি নেই, কলকাতায় ভাড়া করে থাকে, একটা ঘর বাড়ি অন্তত যে জায়গায় মরবো সেই জায়গা করে দাও, যে নিজের জায়গায় নিজে মরতে পারবো, আর ছেলেরা যেন সেখানে বাকি জীবনে থাকতে পারে, এটা আমায় করে দাও, আমার কিছু নেই। আর বলেছে ছেলে যেন সবাই শিক্ষিত হয়, ভদ্র হয়ে ভালো হয়, এটা আমায় করে দাও, আর প্রত্যেকে ওদের শান্তিতে রেখো, খাওয়া দাওয়া কোনো অভাব যেন না থাকে, আর আমার কিছু চাই না, এটাই বলেছিলাম, লিখে দিয়েছিলাম, বুঝতে পেরেছি। সেই ছেলে দেওয়ার হলো না। তারপর যখন ফোনটি দেখলাম হাতে নিয়ে সেটা কোথায় গেল দেখে খুঁজে পেলেন না, সবার খুঁজে পেলাম, পেলাম না। যাই হোক, তারপরে তো সব ভেঙে গেল, চলে এলাম, আমার মন খুব খারাপ, লাথি মেরেছে। এমন সময় রাত্রিবেলা আমরা ফিরবো ম্যাড্রাসে, তখন ম্যাড্রাস থেকে একটা মেসেজ এলো আমার কাছে যে
তখন তো মোবাইল টোবাইল ছিল না। আমি ঘুরতে ঘুরতে আশ্রমে আসছি, আশ্রমের অ্যাড্রেসটা ওরা জানে, চিফ ম্যানেজার। ও আশ্রমেতে জানিয়েছে যে আমাদের এরকম কলকাতা অফিসের বড় অফিসার এই নাম তার, তোমার ওখানে বাবার ভিজিটে গেছে, তোমার দেখো তোমাদের জানিয়েছে। যাই ওরা আমাকে পৌঁছে রাত্রিবেলা তখন 12টা তখন আমাকে মেসেজটা পৌঁছেছে। মেসেজে লেখা আছে যে তুমি ইমিডিয়েটলি অ্যাভেলেবল ফ্লাইটেতে তুমি প্রসিড ফর বম্বে, আর যে কেসটা তুমি করতে পারে সে কেসটা একদম করে রাখো, ওই বম্বে কাজ ছেড়ে আবার সেই কেসটা কমপ্লিট করে কলকাতা ফিরবে। এই মেসেজটা আমার দিয়েছে, মানে আমার ওভারঅল এখান থেকে দিয়েছে। কী করবো, ওখানে উত্তরবর্তী কাউকে তো চিনি না, কী করে টিকিট ফিরে কী করবো, কী করবো। তো ওদের ওখানে পাবলিক টেলিফোন থেকে রাত্রিবেলায় ম্যানেজারের বাড়িতে টেলিফোন করলাম ওই 12টার সময়, যে তোমার মেসেজ আমি পেয়েছি, কিন্তু আমার তো এখানে কাউকে চিনি না, জানি করে তুমি চিন্তা করো, আমি সব ব্যবস্থা করবো। তুমি ওই গাড়িতে করে ম্যাড্রাস এয়ারপোর্টে চলে যাবে, কালকে মর্নিংয়ের ফ্লাইটে তোমার টিকিট রেডি থাকবে, আমার একজন অফিসার তোমাকে টিকিট দিয়ে পৌঁছেই দেয়, তুমি চিন্তা করো না। আর তুমি যখন ফিরবে ওখান থেকে, ওখানকে ম্যানেজার তোমার টিকিট করে দেবে, আবার তুমি এখানে চলে আসবে, তোমার জায়গায় যা ওখানে সব ঠিক করা আছে। আমি সেই রাত্রে রেডি হয়ে গেলাম, আমার মিস্টার সরকার আর মিস্টার সেন ওরা এই গাড়িটা নিয়ে আমাকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে ওরা এই গাড়ি করে ফিরে চলে গেলাম বাজারে। আমি বাই ট্রেন চলে গেলাম বম্বে। বম্বে পৌঁছালাম, পৌঁছে গিয়ে সেখানে পরদিন সবাই সারাদিন কাজ করলাম। অ্যান্ড দ্যাট ডে ওয়াজ স্যাটারডে। আমার প্রতি শনিবার করে মা কালী মন্দিরে যাওয়ার ভীষণ ইয়ে হয়, আকুলে বিকুলে হয়। আমি সেরকম যাই, যেখানে যাই পাই যাই। যাই ওখানে আমি জিজ্ঞেস করলাম ওখানকার চিফ ম্যানেজারকে যে তোমাদের এখানে কোনো মন্দিরে যাওয়া যাবে, কালী মন্দির আছে? বলে হ্যাঁ আমার কাছে অনেক কালী মন্দির আছে। আপনি কোথায় যাবেন? আমি কোথায় যাবো বলে একটা কালী মন্দির হলে আমার করবে। তখন মিস্টার মজুমদার বলে এক ভদ্রলোক অফিসার ছিল, ওখান থেকে ডাকলেন, দেখে বললেন চিফ ম্যানেজার বললেন যে আপনি মিস্টার মুখার্জিকে আমাকে কালীবাড়ি নিয়ে যান, আপনি কালীবাড়ি যাবেন। তখন মিস্টার মজুমদার আমাকে একটা গাড়ি নিয়ে কালীবাড়ি নিয়ে গেলেন। কালীবাড়ি যখন গিয়েছি, মায়ের পুজো দিচ্ছি, তখন আমাকে মিস্টার মজুমদার বলছে আপনি সাই বাবাকে মানে সাই বাবা বলতে হবে কি? হ্যাঁ, আপনি কী করে জানলেন? না এখানে সাই বাবা এসছে তো তাই জিজ্ঞেস করছি। সাই বাবা উনি তো কালকেই দেখলাম তো পুত্রপতি ছিলেন, হতে পারে উনি আজ এখানে থাকে, কালো করে ঠিক থাকে না, আপনি কি যাবেন? উনি এসছেন। আমরা হ্যাঁ নিশ্চয়ই যাবো। তো মন্দির থেকে বেরিয়ে আমরা সাই বাবা মন্দিরে গেলাম। বোম্বে যারা সাই বাবার মন্দির আছে, যেমন পুত্রপতি আছে, হোয়াইট ফিল্ডে আছে, ব্যাঙ্গালোরে আছে, সেখানে কাছে যাওয়ার কোনো ইয়ে নেই, মানে আমার কোনো সম্ভব নয়, এত ভিড় রয়েছে। তো যতটা বেরিয়েছি ওই লোকের মাঝখান থেকে মাঝখানে বসেছি, দূর থেকে দেখেছি মজা রয়েছে, ওজন শুনে উঠে চলে আসছি। আমি আগে মিস্টার মজুমদার চলে আসছি, গাড়িতে যাবো বলে গিয়ে আবার হোটেলে চলে যাবো, ওদিন বাইরে গিয়ে কাজ করবো, আবার মানে বম্বে ব্রাঞ্চে কাজ করবো। এমন সময় দেখি পেছন থেকে এক ভদ্রমহিলা, বাঙালি ভদ্রমহিলা, ও দাদা করে আমায় ডাকছে। আমি অবাক হয়ে গেছি, বাঙালি বুঝে ডাকছে মোবাইলটা আমাকে, আমি কাউকে চিনি না। কি মজুমদার বলতে যে আপনি চেনেন না? ভদ্রমহিলা বাঙালি মনে হচ্ছে, দৌড়ে আসছে। দাঁড়ান, ওরা ওই দিকে দাঁড়ানো, ভদ্রমহিলা খামাচ্ছে কিছু, কথা বলতে পারছে না, হাতে একটা প্যাকেট দড়ি দিয়ে বাঁধা, খবর যে ঘোড়ার জিনিসটা দড়ি দিয়ে বাঁধা, ওটা এভাবে হাতে ধরে আছে, হাঁপাচ্ছে। আমি আমি বিশ্রাম করি, কি আমাকে বলুন। তারপরে গঙ্গিতে আমাকে বলেন যে বাবা এই ছবিটা আপনাকে দিতে দিলেন, আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন, আমি এই ছবিটা দিয়ে যান, ওকে তুমি দৌড়ে গিয়ে ছবিটা দিয়ে দাও, তাহলে আপনাকে দিলাম। তাহলে আপনি কোথায় থাকি? বলে আমি এখানেই থাকি, আমার স্বামী অন্য জায়গায় কাজ করে, আমাদের ফ্ল্যাট আছে এই জায়গায়, এইসব ওরা পরিচয় দিয়ে চলে যাবে, গাড়ি একদিন আসবে তাও বলে যাবে। আমি তো ওই যে হাতে কি আছে এটা মানে আকুলি উকুলি করছি। তো মজুদার বলছে যে শুরু রেখে রাস্তা আমাকে করে দিতে হবে না, আপনাকে কিন্তু হোটেলে পৌঁছবো, হোটেলে গিয়ে করে দেখবেন, তখন দেখা যাবে কে আছে, আমি আর থাকবো তখন। তখন চলে গেলাম, গাড়ি করে গিয়ে হোটেলে ঢুকলো। হোটেলে গিয়ে ফার্স্টই চায়ের অর্ডার দিয়ে আমরা করলাম, মানে প্যাকেটটা খুললাম, খুলে দেখছি সাই বাবার দোকানের পা। সেই পা আজও আমার ঘরে ঠাকুর ঘরে রাখা আছে, আমি পুজো করি। সেই পা অবাক হয়ে গেলাম, লাথি মারলেন
আর তিনি কোথায় নিয়ে বোম্বে চলে পড়ে দিয়ে সেখানে আরেকজন ভদ্রমহিলা অচেনা তাহার দিয়ে দুপুরে পা পাঠিয়ে দিলে বাঁধানোর ছবি একবার সুন্দর। তখন আমি একদম আপ্লুত হয়ে গেলাম যে না, লাঠি মারা কোনো কারণ আছে, লাঠির কোনো মানে ব্যাপার আছে, জাতির মাহাত্ম আছে কি? মাহাত্ম আছে কিছু। এই পা দুখানে যখন আমার কাছে উনি পাঠিয়েছে, ডেফিনেটলি ওই ভগবান মানে উনি জানতেন কি করে আমি কষ্ট পেয়েছি, আমার অভিমান হয়েছে, লাঠি বেড়েছে বলে, সেটা উনি বাঁধিয়ে ছবি করে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। হয়তো প্রচুর অলৌকিক ঘটনা আমার জীবনে ঘটেছে, অনেক কিছু ঘটনা ঘটেছে, বলতে গেলে একটা মহাভারত তৈরি হয়ে যাবে, অত বলা যাবে না। তারপরে একটু ছোট করে বলি, এরপরে আমার স্ত্রী মানবে না, সে বলে আমি কৃষ্ণকে মানি, আমি আমি সাই বাবা মান, তুমি মানো, আমি মানব না। তাকে যখন নিয়ে গেলাম একদিন কুর্তাপত্তিতে, সে ভজন হচ্ছে, পরের দিকে হাউ হাউ করে কাঁদছে, আমি দূর থেকে দেখতে পাচ্ছি, আমার পুরুষের দিকে আমি বসে আছি, গাড়ির দিকে বসে আছি, কিন্তু হাউ হাউ করে কাঁদছে। কেন কাঁদছে বুঝতে পারছি না। যখন ভজনটা ভাঙলো, আমি দৌড়ে গেলাম, কাছে কাঁদছো কেন? ওরা আমি কি ভুল করেছি, আমি কি হয়েছে, কি ভুল করেছো? না, যে কৃষ্ণ সেই সাই, যে সাই সেই কৃষ্ণ। তুমি কি করে বুঝলে? বুঝলাম এই জন্যই যে সাই বাবা যে চেয়ারটায় বসেছিল, সেখানে একবার দেখছি কৃষ্ণ বসে আছে, সাই বাবা আমার সামনে দাঁড়িয়ে আছে, একবার দেখছি কৃষ্ণ আমার সামনে দাঁড়িয়ে আছে, সাই বাবা ওখানে বসে আছে। আমি আর থাকতে পারছি না, আমি কি করবো বুঝতে পারছি না। তুই কিছু করতে পারে না, বাবা নিজে যা কথা করতে পারে। আমার আমি তোমার হয়তো বলেছি, আমি পরের দিন আমাকে মুম্বাইতে পায়ের ছবি পাঠিয়ে দিল, আমি কখনো জীবনে বলতে পারে, তুমিও বলো, তোমার সব ঠিক হয়ে যাবে। ও মা, আমরা তারপরে থেকে হয়ে আমি যখনই অফিসের কাছে যেতাম, আমার স্ত্রীকে মাঝে মাঝে নিয়ে যেতাম, তাকে সব জায়গায় নিয়ে যেতাম, আমার ছেলেকেও নিয়ে, ছোটো ছেলেকেও নিয়ে গেছি। যাই হোক, ফিরে এলাম আমরা কলকাতা। ফিরে আসার পরে মিস্টার নাগ বলে একজন আমাদের ভ্যালুয়ার ছিলেন ব্যাংকের, সেই ভ্যালুয়ার মিস্টার নাগ আমার বাড়িতে এলেন, এসে বললেন যে দাদা আপনাকে একটা শুভ খবর দেবো। কী খবর? না, পশ্চিমবাংলায় নারী ব্রিগেড যেটা আছে, তার কমান্ডার হয়েছে বৌদি, মানে আপনার স্ত্রী। বড় কি বৌদি? হ্যাঁ, বাবা করে দিয়েছেন। আজকে থেকে বৌদি হচ্ছেন পশ্চিমবাংলার মেয়েদের কমান্ডার। যখনই কোনো গ্রুপ যাবে এখান থেকে বৌদি লিড করে নিয়ে যাবো, লিড করে যায়, ব্যাস আমার স্ত্রী একবারে পুরো সাই বাবা ইনভলভ হয়ে গেল। বাবাকে সিটটা দেবো বলে ঠিক করছে, দেবো, দিতে পারিনি, লাঠি খেয়েছিলাম। আমি যখন ফিরে এলাম কলকাতায়, ফিরে আসার পরে যে বাড়িতে আজকে বসে আছি, এই জমিটা আমি পাই, বা অলৌকিকভাবে বাবার কৃপায়। আচ্ছা, এই জমিটা বাবা, এরকম জমিটা বাবা যে মাথা করেছে। তারপরে বাড়ি করতে পারছি না, কারণ বাড়ি আমাদের ব্যাংকের নিয়ম হচ্ছে তুমি ভিড়টা কাটবে, যেটা খরচা হবে বিলটা দেবে, ফার্স্ট ইনস্টলমেন্ট অফ লোন করে দেবে, তোমার মানে ইনভেস্ট করতে হবে। সেই টাকাটা তখন আমার যে উপর বাড়ি করতে চাইছিল 30,000 টাকা খরচা ছিল, কিন্তু আমার কাছে 30 বছর ছিল। এরপরে ওই সাই বাবার কাছ থেকে ফিরে আসার পরে একটি ছেলে আমার অফিসে এলো, স্যার সঙ্গে আর কি বন্ধু, স্যার চিনতে পারছেন? ছিলাম, মনে করতে পারছিল না। স্যার আমি হাইকোর্টের সবাই ল পাস করে ঘুরে বেড়াতাম, আর 2,000 খেতাম, আর কিছু রোজগার ছিল না। আপনি আমার এই ধরনের সুন্দর দেখতে ছেলে কী করো? আমি আপনাকে বলছি আমি অ্যাডভোকেট। রাস্তায় ঘুরে ঘুরেও করে দেখি, কেন ঘুরছো কেন? আমার কেস করছি, যখন ঘুরতে দেখি ওই স্যার চাকরি বাকরি তো পাচ্ছি না, আর এখানে প্র্যাকটিসও হচ্ছে। আপনি আমাকে আপনার গাড়ি করে ডেকে ব্যাংকে নিয়ে গেলেন, দিয়ে সেখানে পার্সোনাল ম্যানেজারের সঙ্গে কথা করে আমার চাকরি করে দিয়েছিলেন। আমরা মনে পড়ে, হ্যাঁ তুই ম্যানেজি না? বলছি বলছি হ্যাঁ স্যার ম্যানেজি। আমি সে আমার কোনো উপকার করতে পারিনি। খবর পেলে আমরা জমি পেয়েছেন, টাকা নিয়ে বাড়ি করতে পারছেন, এখানে টাকা ইনভেস্ট করে তবে প্রথম বিলটা ব্যাঙ্গালোর দেবে। আমার এই বন্ধু হচ্ছে সরকারি 2 নম্বর কন্ট্রাক্টর, সরল ঘোষের নাম, ওকে নিয়ে এসেছি, ও আপনার বাড়িটা প্রিন্টটা তৈরি করে দেবে, যে বিলটা দেবে আপনি দিয়ে দেবেন, তারপর সেই টাকাটা যখন লিনটেন করবে আবার বিল দেবে, এই করে আপনার অ্যাকাউন্টটা করে দেবে। এইভাবে সাই বাবার কৃপা, তাহলে জমিটা পাই না, বাড়িটাও পাই না। এবার ধরো আরেকটা হলো কি ঘটনা আছে, আমার বয়স, আমার হার্ট অ্যাটাক হয়। সেই হার্ট অ্যাটাকে আমাকে কোথাও সরাতে পারলো না, জায়গা কোথাও পেলো, গাড়ি করে এদিকে ঘুরিয়ে আবার বাড়িতে নিয়ে এলো। তো আমার বড় ছেলে বন্ধু একজন ছিল, তখন ডক্টর হিতেন মিত্র ডাক্তার, সে তখন ইয়েতে ছিল, তোমার ক্যালকাটা মেডিকেল কলেজ ছিল, ক্যালকাটা মেডিকেল কলেজ না, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ ছিল।
সে এসে বললো ঠিক আছে আমি বাড়িতে ওই যে ঘরটা আমি থাকি ওই ঘরটা নার্সিং হোম করে দিল, সমস্ত কিছু ব্যবস্থা করে নার্সিং হোমের ব্যবস্থা করলো। আর ডক্টর সুনীল সেন তখন তার নাম করার একদম হার্ট স্পেশালিস্ট, ওনাকে নিয়ে এসে দেখাবেন। উনি বললেন যে আমার তো মেন নেই, উনি তখন বলে গেলেন যে বাধ্য করে না গেলে কিছু করা যাবে না, ওকে স্যালাইন ফ্যালাইন যা আমাদের দেওয়ার অক্সিজেন দিয়ে রেখে দাও, রেখে দিয়েছিল। 30 ঘন্টা পরে আমি লাফিয়ে উঠে নাকি বলেছিলাম আমার থেকে আমার খিদে মিছিল খেতে দিচ্ছ না কেন বলে আমার সেখানে। তখনই ওরা দেখে যে আমার সমস্ত জিনিস নর্মাল, সব নর্মাল। ডাক্তার সেনকে খবর দেওয়া এসে দেখে, দেখে সব খুলে দাও, ঠিক হয়ে গেছে। অদ্ভুত ব্যাপারে অদ্ভুত ব্যাপার, সব ঠিক হয়ে গেছে। এই যে ঘটনাটা, ওই ঘটনা মাঝখানে আমার একটা ঘটনা হয়েছে। এই যখন সাই বাবাকে প্রথম পেয়েছিলাম সেখানে ঘটনা ঘটলো। সেটা কি দেখলাম, সাই বাবা আমার সবচেয়ে দুজন ফ্রেন্ড ছিল ভাই পাই, সে তখন থেকে 20 বছর আগে মারা গেছে। সেই বন্ধুকে নিয়ে এসছেন সাই বাবা হাত ধরে, যে যা এর সঙ্গে যা, যেখানে নিয়ে যাবে সেখানে তুই যা, বলে সাই বাবা চলে যাবে। তারপর বলে চল চল আমাদের সবাই ঋতুর মধ্যে দিয়ে চলে যাবো বলে সে আমাদের নিয়ে বেরোলো। যত রাস্তা দিয়ে যাচ্ছি সব চেনা রাস্তা, কোথায় যাচ্ছি যাচ্ছি বোলপুর, শান্তিনিকেতন, ওই অব্দি চিনতে পারলাম। তারপর যে রেল লাইনটা ক্রস করলো আর চিনতে পারছি না, আর চিনতে অচেনা রাস্তায় যাচ্ছে। যেতে 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 একটা জায়গায় গিয়ে একটা নদীর ধারে পৌঁছে, সেখানে আমার নিচে থেকে নদী ধারুর দিকে বলে দিয়ে এখান থেকে নেমে চলে যায়, তার দিকে একটা মন্দির পাবে, ওইখানে তোদের জন্য অপেক্ষা করছে, চলে যা। তা আমি বলে ঝাড়ু তুই আমাদের এখানে গিয়ে ছেড়ে দিই, আমি তো পৃথিবীতে নিয়ে আমি তো মরে গেছি, তোর কাছে তুই যখন যেখানে আছে আমি সেখানে এসে গেছি। বলতে কত কথা উত্তর দিতে পারবো না, আমার চলে আমার কাজ হয়ে গেছে, বলছে ম্যানেজ হয়ে গেল, আমি তাকে দেখতে পেলাম না। কী করবো, বাদিকে বলছে, বাদিকে নিচে নেমে গেলাম। নেমে গিয়ে দেখলাম যে একজন লোক দাঁড়িয়ে আছে, আসলো আসলো, সে আমাকে নিয়ে গিয়ে মন্দির খুলে দিয়ে ভেতরে মার পুজো করালো। মূর্তি নিয়ে একটা ছবি আছে, সেটা পুজো করলো, সব কিছু করলো। ওই ওখানে মা কঙ্কালীকে পেলাম, যার জীবনের নাম শুনে চলে এলাম। তারপর সুস্থ হলাম, সুস্থ মা কঙ্কালী করছে, কেউ বলে বর্ধমানে, কেউ বলে পাঞ্জাবে, কেউ বলে হরিয়ানায়, আমি ঘুরে বেড়াচ্ছি, মা কঙ্কালী ঘুরে বেড়াচ্ছি। এই কঙ্কালীকে একদিন পেলাম কী করে, দুর্গাপুরে একটা কাজে গেছি, দুর্গাপুরের কাজ থেকে সেই কানেকশানে শান্তিনিকেতন আসতে হবে, বোলপুর ব্রাঞ্চে আমাদের আসতে হবে, ওই কানেক্টরে। তার গাড়ি নিয়ে আমার গাড়ি ওখানে রেখে দিয়ে, দুর্গাপুরে রেখে ওর গাড়িটা নিয়ে আমি চলে এলাম। আর সেখানে যে আমার সঙ্গে এলো, আর একজন অফিসার কলকাতাতে আমার সঙ্গে এসেছিল, তাকে নিয়ে এলাম। নিয়ে এসে আমরা টুরিস্ট লজে, গভর্নমেন্টের টুরিস্ট লজের কাছে পৌঁছেছি। রাত্রে যখন থাকবো, 5 শহর থেকে অনেক কাজ করবো, করে আবার দুর্গাপুর ফিরে যাবো। আর তখন আকাশে খুব মেঘ, বসে মাস ছিল। আমি এই ড্রাইভারকে বললাম যে গাড়ি তুলে দেওয়া থাকে, ম্যানেজারকে বললাম যে তুই ওপরে আমার সঙ্গে থাকবে, অফিসার থেকে তুলে আমার 3 দিন একবার থাকবো, একটা ঘর ঠিক করবো। তো ওরা ঘর ঠিক করতে গেছে, ম্যানেজার আর আমি যখন একটু বাগানটা ভালো লাগলো, পুকুর দেখতে আবার বলেছি। এমন সময় দেখছি, শুনছি একজন ভদ্রলোক একটা ইশারা করছে, বাবা কোম্পানি দোয়া নিয়ে যাবে একটু। যেই বলছে কোম্পানি দোয়া আমার কানে লেগেছে, আমি দৌড়ে পেছিয়ে এসেছি, এসে বলছে দাদা আপনি কোথায় যাবেন? বলে মা কোম্পানি মন্দিরে কোম্পানি দোয়া যাবো। বলে কোথায়? বলে এখান থেকে 8 কিলোমিটার দূরে। গাড়ি বলে হ্যাঁ, সঙ্গে সঙ্গে ড্রাইভারকে ডেকেছি, ড্রাইভার করবো। আর ড্রাইভার রিক্সাওয়ালাটা বলছে এই দেখছেন আকাশে মেয়ে, কাল বৈশাখে আসছে, অসম্ভব যাওয়া যাবে, কালকে চলে যাবে। বন্ধু অনেক রিকোয়েস্ট করছি যাচ্ছে, ইতিমধ্যে আমি গাড়ি বার করেছি। ওরা লুঙ্গি আর গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে, আপনি কি চা খাবে, আমি গেলে পর দেখছি গাড়ি ফাড়ি নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। আমি যাবো ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছি। ওরা বলছি কোথায় যাচ্ছেন স্যার, কোথায় যাচ্ছেন? আর লাগাতে ঘুরে আসবো না, আমরা যাবো, আমাকে ছাড়বো না। ওদের রেসপন্সিবিলিটি আমাদের যে হয়ে যায়, ওদের বই দিতে হবে তোমার সঙ্গে ছেড়ে। ওরা যে গেঞ্জি আর লুঙ্গি পর অবস্থায় নেমে এসেছে জমি বাড়ি দিয়ে, এই গাড়ি উঠেছে আমার পেছন দিকে, আর আমি যাবে বসে বসে। এই রাস্তা যত যেই রেল লাইনটা আমি চিনতে পারলাম, রেল লাইন ক্রস করে স্বপ্নে দেখা সেই রাস্তাটা দেখতে পাচ্ছি। সেখানে যাচ্ছি, ভীষণ মেঘ আর ভীষণ বৃষ্টি হচ্ছে আর বজ্রপাত হচ্ছে। সে বলছে স্যার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, সরো তুমি গাড়ি দাঁড় করাও, তুমি নামো, এপাশে এসো, আমি পাশে যাবো। বৃষ্টি মধ্যে বাইরে বার করতে পারে, ওখান দিয়ে ভেতর দিয়ে আমার গাড়ির উপর দিয়ে এদিকে বসলো, আমি চালিয়ে গাড়ি নিয়ে গেলাম। ঠিক
সেই যেখানে কাটোয়ায় পৌঁছেছিল সেই ঢালু জায়গায় বলে স্যার গাড়ি বাঁকে বাঁধিয়ে ঘোরাবেন না, স্লিপারি জায়গা, সোজা নদী থেকে পড়ে যাবে। ঠিক আছে, দরকার নেই, গাড়িটাকে ঘুরিয়ে ব্রেক করে আমি দাঁড় করাবো। বিশ্বাস করবে না, দরজাটা খুলে একটা 12 বছরের ছেলে সাঁতারে নিয়ে আসুন বলে ডাকতে হয়। আমি তাকে ছেলে 12 বছর ছেলে, আমি তাদের মধ্যে মন্দির থেকে কেউ পাঠিয়েছে পুজো দিতে কোনো এসছে ভক্ত, সেই মধ্যে মন্দির থেকে কেউ পাঠিয়ে দেবে। ঠিক আছে, তা আমি চাবিটা দিয়ে গাড়ি স্টার্ট বন্ধ করে দিয়ে চাবিটা ওড়াতে দিয়ে রওনা দিলাম। ওরা গাড়িতে বসে রইল, ওরা উদ্দেশ্য দেখেই নামবে। আমাকে বাচ্চাটা ছাতাটা মাথায় দিয়ে আস্তে 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 দিন, তখন সন্ধ্যে 7টা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। অন্ধকারের মধ্যে দিয়ে গেলাম, কী করে গেলাম আমি জানি না। গিয়েই তো মন্দিরের কাছে গিয়ে আমি তখন দেখছি একজন লোক মন্দিরের শেকড়টা খুলছে বৃষ্টির মধ্যে, মাথায় ডোঙা পড়া, ডোঙা জানো তো, সে ডোঙা মাথায় দেওয়া আছে না, এই খুলছে না, এই বাঁহাতে ছোট্ট একটা হারিয়ে গেল, এরকম করে ধরে খুলছে চাবিটা, খুলে মন্দিরটা খুলছে। এবার সে বন্ধ করে বাড়ি চলে আসলো। তার বাবা মায়ের মানে অর্ডারেতে সে আবার সে খুলছে, এটা ভক্ত হয়ে সে আমার যা বলেছে পরে। যাই হোক, আমি আমাকে ভদ্র বলছেন যে আপনি একটু ভিজেননি কী করে এলেন? আমি ধরো আপনাকে একটু ছাতা পাঠিয়ে দিয়েছেন। এবার আমরা তাহলে মা নিয়ে এসছেন আপনাকে। বাবা আপনি যে বিরাট ভক্ত, ওই জন্য মা আবার বলছে কি যা আমার ভক্ত এসে মন্দির করুন, আসুন আসুন আসুন, ভিতরে নিয়ে গেল। নিয়ে এক বড়দের পুজো করে যখন আমি উঠে বেরিয়েছি, তখন আমার ওই দৃষ্টিতে ধরেছে। আমার সঙ্গে যে ম্যানেজার আর যে অফিসার চলাচল ছিল, ওরা ড্রাইভার, 3 জন এসে আছে। তারা একটা পোশাক চাইতে পারছে যে দারুণ ভক্ততে, কিন্তু সাংঘাতিক ব্যাপার যে করে করে সব দেখে টেকে নিয়ে আমার ফিরে ভদ্রলোক বলছে কন্যা সেবাই তুমি যে মায়ের অনুরোধ, মায়ের অর্ডার, আপনি বা আপনার স্ত্রী যখন এখানে আসবেন আমাদের কাছে আসবেন, আমাদের এখানে থাকবেন, আমাদের এখানে মায়ের ভোগ খাবেন, যাবেন, আর আগে আপনাদের পুজো দেওয়া হবে মায়ের যাওয়ার আগে। সত্যি তাই। তারপর শুক্লা পর্যন্ত হয়, শুক্লার কাছে নিয়ে গেছি, হাজার হাজার লোক। শুক্লা বলে বাবা হবে না, ওই মন্দিরে রেখে দিয়ে চলবে, আমরা এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। আমি যে মন্দিরে পুজো হচ্ছে জানলাম কাছে গিয়ে দাঁড়ালাম, সেখানে গিয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ সেবাই তো আমার দিকে তাকিয়েছে, দেখে হাত দিয়ে বলে দাঁড়াও। সে পুজো রেখে দিয়ে জানলার কাছে এসে আমার কাছে জানলা দিয়ে পুজোটা নিয়ে পুজো দিয়ে ওখানে করে দিয়ে শুনে বলে এরকম এরকম হবে, যখনই আমার সঙ্গে আসবে দেখবে এরকম হবে। এইরকম আজও যদি তোমাকে আমি সে স্বামী মানে সেই মহাদেব তার নাম, তাকে যদি বলি, সে আগে যেরকম মারা গেছে, এখন মহাদেব আছে, তাকে যদি বলি ফোন করে মহাদেব আমার লোক যাচ্ছে, তাকে যত্ন করে ভগবানের মতো ব্যবস্থা করে দেয়। আজও সেই জায়গায় আমার সেই মা কঙ্কারীকে পাই, সেও সাই বাবাকে। অদ্ভুত ব্যাপার, একদম স্বপ্নের মতো। হ্যাঁ, অদ্ভুত। এখন আমি তোমাদের বলছি, আমি রাত্রে বা যে কোনো সময় মা কঙ্কালের সঙ্গে কথা বলি, মা কঙ্কালের আমার সঙ্গে কথা বলি। আমার কোনো রকম কোনো অসুবিধা, কোনো বিপদ, কোনো কিছু, সব কিছু হলে সঙ্গে তারা দাঁড়ায় এবং তারা রক্ষা করে আমাকে। বড় বড় বিপদ থেকে রক্ষা করেছে, সমস্ত কাজে করেছে সাই বাবা। তাই সাই বাবা যখন আসেন আমার ঘরে, সেই বিভূতির গন্ধ আমি আজও পাই। আমার বাড়িতে বিভূতির টব রাখা আছে, যখনই ফুরিয়ে যায় আপনি ভর্তি হয়ে যাচ্ছে। আজকে 11 বছর আমার স্ত্রী মারা গেছে, যাওয়া আসা করে না। আগে স্ত্রী যাওয়া আসা করতে বিভূতি নিয়ে আসতো, আমি কম যেতে পারতাম, আমার স্ত্রী যেতে আসতো, নিয়ে আসতো। তারপর 11 বছর পরে ভর্তি হবে কী করে? আমার সেই বিভূতির যে কৌটো, সেই খালি হয়ে গেলে ভর্তি হয়ে যাচ্ছে। আর বাবা যখনই আসে ওই বিভূতির গন্ধটা আমি পাই। এই আমার অলৌকিক জীবনের দুটো পাওয়া। খুব সুন্দর লাগলো তোমার এই ঘটনা, একদম স্বপ্নের মতো। ধন জন যৌবন গর্বম হরতি নিমেষত কালং সর্বম মায়াময়মিদম অখিলং হিতঃ ব্রহ্মপদং প্রবিশাশ্রু বিদিতঃ ভজ